শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম এবং শুভেচ্ছা। আমি আশা করি তোমরা সবাই নিরাপদে সুন্দর সুস্থ জীবনে ভালো আছো। বন্ধুরা, আমরা গত ক্লাসে যে ধারাবাহিক পাঠ গ্রহণ করছিলাম বঙ্গবাণী কবিতা, সেই কবিতারই আজকে পরবর্তী পাঠ, এবং এই পাঠে তোমরা আশা করি সবাই অংশগ্রহণ করবে। আমার সাথে থেকে এই ক্লাসে অবশ্যই পুরো ক্লাসটা উপভোগ করবে। তো গত ক্লাসে আমরা ভাষা নিয়ে কথা বলেছিলাম, বিস্তারিত কথা বলেছিলাম, এবং এই ভাষার উপরে আমাদের ভালোবাসা, এই ভাষার ইতিহাস এবং এই ভাষা বংশ পরম্পরা, এই ভাষা নিয়ে আমরা ব্যবহার করে আমরা যে সমৃদ্ধ হচ্ছে এবং সারা পৃথিবী ব্যাপী আমরা যে এগিয়ে যাচ্ছি সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম। এবং এই ভাষার উপর ভালোবাসা রেখেই, আমরা শ্রদ্ধা রেখেই আমরা বলেছিলাম যে এই ভাষাই হচ্ছে আমাদের মাতৃভাষা, এই ভাষাতে আমাদের দৈনন্দিন জীবনের সবকিছু পরিচালিত হয়ে থাকে, অর্থাৎ এই ভাষা দ্বারা আমরা মনের ভাষা সম্পূর্ণ প্রকাশ করতে পারি। কিন্তু এই ভাষা নিয়ে ইতিহাসের অনেক অধ্যায় কলঙ্কিত হয়েছে, অনেক অধ্যায় আলোকিত হয়েছে। তো তোমরা কি বলতে পারবা যে আমাদের এই ভাষা নিয়ে আহ মানে এর ভাষার ইতিহাসটা কোথা থেকে বা কিভাবে এলো, বা এই কবিতার মূল প্ল্যাটফর্ম বা তাৎপর্য বা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে এলো? বঙ্গবাণী কবিতা কেউ কি বলতে পারবে? পারবে কেউ? এই কবিতাটা কেন কবি আব্দুল হাকিম লিখেছিলেন আমরা তো গত আমি ক্লাসে বলি। আলোচনা করেছিলাম। অবশ্যই, ইনশাআল্লাহ। স্যার ওই সময় আর কি স্যার, হিন্দুরা মনে করতো বাংলা হচ্ছে স্যার হিন্দুয়ানি ভাষা। আর তারা মনে করতো যে যদি ফার্সি বা আরবি ভাষা শেখা না যায় তাহলে নাকি না, 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 আল্লাহ। তুমি প্রথমে কি বললে? একদম প্রথম থেকে বলো আবার। স্যার প্রথমে ওই সময় বলো। স্যার ওই সময় মনে এই যে কি বলে মুসলিমরা আর কি মনে করতো যে এই বাংলা ভাষাটা হচ্ছে হিন্দুয়ানি ভাষা, তো সব হিন্দুদের ভাষা। মুসলিম না, সব মুসলিমরা না। যারা ওই যে ওই মুঘল আমলে যারা মূলত রাজ ভাষায়, যে ফার্সিদের মানে রাজাদের কাছাকাছি থাকে, তার মনে হতো ফার্সি ভাষাতে হচ্ছে কি ভাষা? কি ভাষা? আল্লাহ 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 বা স্রষ্টার ভাষা। কিন্তু আসলে তো ভাষার কোনো ইন্ডিভিজুয়ালিটি বা এই স্বতন্ত্রতা নেই, তাই না? স্বতন্ত্র ভাষা বলে কিছু নাই। স্রষ্টার কাছে সকল ভাষা। হ্যাঁ, বলো, এবার বলো তুমি। বলো। স্যার এই হিন্দু একমাত্র এই যে আরবি বা ফার্সি ভাষা ছাড়া কি বলে আল্লাহ বা প্রভু তাদের প্রার্থনা কবুল করবে না বা এরকম। হুম, আর হুম, স্যার যেহেতু ওই সময় অনেক শিক্ষিত বাঙালি ছিল মানুষের মানুষের মধ্যে, কিন্তু তা সকল বই লেখা হতো স্যার আরবি ফার্সিতে, যার কারণে তারা তাদের নিজ মাতৃভাষার না লেখার কারণে স্যার পড়তে পারতো না। বই হুম, পড়ার আগ্রহটা তাদের কমে গিয়েছিল। তাই হুম। তারা কবি তারপর তাদেরকে জিজ্ঞেস করলো তারা কেন বই পড়ে না। তখন কবিকে এই যে এই সকল আগ্রহী লোকরা বললো যে এগুলো সব তো মাতৃভাষায় লেখা নেই, সব তো আমাদের মানে মাতৃভাষা ছাড়া আরবি ফার্সিতে লেখা, যা তাদের আয়ত্ত নাই। তার জন্যই কবি তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করার জন্য এটা লিখেছে স্যার। হ্যাঁ, তো কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার। আর কেউ বলবে? আর কেউ? কেউ এটা একটু পড়ো তো, তারপর আমরা কবিতা ব্যাখ্যা দেবো। এটা পড়ো কেউ একজন, এখান থেকে শুরু আর করো। আমি পড়ি। হ্যাঁ, পড়ো। বঙ্গবাণী কবিতার ব্যাখ্যা। হুম, বঙ্গবাণী কবিতার শুরুতেই কবি বলতে শুরু করলেন, বই পুস্তক পড়া যাদের অভ্যাস নয় হুম, এমন লোকেরা কবির কে তাদের মনের প্রবল ইচ্ছার কথা জানালেন। হাবিলাস শব্দের অর্থ প্রবল ইচ্ছা। যে ভাষায় সেই সময় বই পুস্তক লেখা হতো তা সাধারণের বোধগম্য ভাষা নয়, কারণ সেই ভাষায় তারা একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করতেন না। তারা স্বাভাবিকভাবেই মাতৃভাষায় কথা বলে থাকেন। কাজেই মাতৃভাষাতে বই পুস্তক রচনা করা উচিত, তাহলে তা সবাই পড়তে পারে। এই কারণে সবার কথা বিবেচনা করে তাদের আত্মতুষ্টি এবং পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। হুম, মাতৃভাষা ছাড়া অন্য যেই ভাষাগুলো রয়েছে সেগুলোর প্রতি কবির কোনো রাগ নেই। আরবি ফার্সি ভাষার বিদ্বেষী তিনি নন, কারণ তিনি জানেন এসব ভাষা আল্লাহ মহানবীর নানান প্রশংসা বর্ণনা করা হয়েছে। এসব ভাষার প্রতি সাধারণ মানুষও শ্রদ্ধাশীল, কিন্তু ওইসব ভাষার জ্ঞান চর্চা করা সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। এক্ষেত্রে যে যদি দেশি ভাষা অর্থাৎ নিজ মাতৃভাষার শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চা করা যায়, তাহলে
তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। তাতে আরবি, ফার্সি, হিন্দি এসব ভাষার প্রতি তাদের শ্রদ্ধাবোধ আরো বেড়ে যাবে, কারণ মাতৃভাষার জ্ঞান দিয়ে তারা অন্য ভাষা বুঝতে পারবে। এবং নিরঞ্জন শব্দের অর্থ নির্মল। এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে নিরঞ্জন শব্দটি দ্বারা। পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জাতিগোষ্ঠীর মানুষ যে ভাষাতেই কথা বলুক না কেন, স্রষ্টা সব ভাষা বুঝতে পারেন। তিনি যে বিশেষ একটি ভাষা ছাড়া অন্য ভাষা বুঝতে পারেন না, ব্যাপারটা কখনোই এমন নয়। স্যার, হুম, দেখা যাচ্ছে না। হুম, মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টা সহজেই মানুষের বক্তব্য, তাদের মনের ইচ্ছা ও ব্যাকুলতা বুঝতে পারেন, কারণ কোন কোন ভাষার বাণী তার অজানা, কোনো ভাষার বাণী তার অজানা নয়। তিনি মূলত দেখেন যে তার সৃষ্টি তাকে স্মরণ করে কিনা। তার কাছে ভাষাটা মুখ্য নয়, স্মরণ করাটাই মুখ্য। মারফত শব্দের অর্থ মরমী সাধনা, অর্থাৎ আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনা। যারা এই সাধনা করেনি তারা কখনোই স্রষ্টাকে পরিপূর্ণভাবে বুঝতে পারেনি। স্রষ্টাকে পরিপূর্ণভাবে জানার জন্য মরমী সাধনার প্রয়োজন। আর যারা তা করেনি তারা আরবি, ফার্সি ভিন্ন অন্য ভাষাকে হিংসা করে। তাদের জ্ঞানের ঘাটতি রয়েছে বলেই এমন করে থাকেন তারা। বঙ্গে জন্মগ্রহণ করে বাংলা ভাষার প্রতি যাদের মমতা নেই, শ্রদ্ধা নেই, তাদের এদেশে থাকার কোনো অধিকারই নেই। এমন ভাষা বিদ্বেষীদের বংশ জন্ম পরিচয় সম্পর্কে কবি সন্দেহ পোষণ করেন। নিজ দেশের হুম। ভাষার প্রতি যাদের কোনো অনুরাগ নেই, তারা কেন দেশ ছেড়ে অন্য কোথাও চলে যায় না, তা জানতে চান। কবিতার এই শেষ অংশে কবি যুক্তি দেখিয়ে বলেছেন যে বংশানুক্রমে বহুকাল ধরে এদেশেই আমাদের বসতি। এদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এদেশের মানুষের মুখের ভাষা বাংলা। তিনি বলেন, বাংলা ভাষায় যত উপদেশ বাণী রচিত হবে তা মনকে বারবার জাগিয়ে তুলবে। আত্মবিশ্বাসী কবি কবিতায় সেটি প্রত্যাশা করেছেন। থ্যাংক ইউ, অনেক কষ্ট করেছো। স্যার, ওয়েলকাম। হ্যাঁ, আচ্ছা, আমরা কোন পর্যন্ত পড়েছিলাম কতদিন, কেউ বলতে পারবে? এগুলো তো ব্যাখ্যা করেছিলাম, তাই না? এই যে এখানে ইয়েস স্যার। এই যে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো মত, আমি তারপরে কবিতাটা আরেকবার তোমাদের দেখিয়ে দিব, দিয়ে আমরা ব্যাখ্যাটা শুরু করবো। মূলত তোমরা বইয়ের পাশে এই ব্যাখ্যাটা একটু লিখে রাখবা, ঠিক আছে? লিখে রাখবা। আর কবিতাটা আরেকবার তোমরা একটু শোনো, তোমরা যারা এসছো আমাদের সাথে। বঙ্গবাণী আমি এখানে সতর্ক করছিলাম, কি বলেছিলাম গত ক্লাসে, বলো তো যে এখানে ভুল হয় কোথায়, কি স্যার, বলেছি? অনেকে ভুল করে বয়দ একসাথে লিখে ফেলে। হ্যাঁ, সেটা যেন আমরা না লিখি। আর এখানে কবি পরিস্থিতিতে আমরা এখানে আব্দুল হাকিমকে দেখিয়েছিলাম যে এই কয়জন আব্দুল হাকিমকে দেখিয়েছিলাম তোমাদেরকে, এই যে না, এভাবে দেখিয়েছিলাম না? এই যে এই ভুলটা করে, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ তো স্লাইডে, যেটা দেখতে পাচ্ছ আর কি, কোনটা ভুল করে বলো তো? এই যে আব্দুল হাকিম এইটা ভুল করে, এখানে ভেঙে লিখতে হবে, হ্যাঁ। আর তিনি আনুমানিক ১৬২০ সালে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন, আর মধ্যযুগে বাংলাদেশের নতুন সৃষ্টি করে মৃত্যু ১৯৬০ সালে। এগুলো আমি সব দেখিয়েছিলাম, তার বিখ্যাত নুরনামা থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা এখানে ব্যাখ্যায় আসবো, তো তার আগে একটু কবিতাটা আরেকবার তোমাদের শুনিয়ে আসি। ওকে, চলো। উনি কবিতায় বলছে যে, কিতাব পড়তে যার নাহিক অভ্যাস, সেসবই কহিল মতে মনে হাবিলাস। এই কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম আমি তো শিশার প্রয়োজন। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, দেশি ভাষা বুঝিতে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয় আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য পাহি নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। মারফত ভেদে যা নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। যে সব বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় নয় জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। মাতা পিতা মহক্রমে বঙ্গেত বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। এই বিশ্বচরণের এই কবিতা আমরা গত ব্যাখ্যা করেছিলাম কোন পর্যন্ত, মনে আছে তোমাদের? দেখো তো তোমাদের বই খাতায় এই পর্যন্ত মনে না, নাকি না নবীর সিফাত পর্যন্ত মনে আছে তোমাদের? আচ্ছা, আমরা আবার একটু দেখে দেবো ব্যাখ্যাগুলা।
কিতাব পড়িতে যা নাহিক অভ্যাস সেসবে কহিল মোকে মনে হাবিলাস তে কাজে বাংলা নিবেদি বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম আমি রসি আমি সর্বজন। এই চার লাইনে মানে কি বলেছিলাম? কে পারবে? কি বলেছিলাম? চার স্যার লাইনের আমি বলি। তোমাদের এই অর্থ তো আমি লিখে দিয়েছিলাম। এই কবিতাটা আমরা কেন পড়ছি বলো তো? এগুলো পড়ো। এই কবিতা পড়ে আমরা কি কি জানবো? কেন এই কবিতাটা পড়ছি আমরা? স্যার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, বাংলা ভাষার গুরুত্ব ও তাৎপর্য, ভাষার সৌন্দর্যবোধ, অন্য ভাষার প্রতি সম্মান জাগ্রত, মাতৃভাষার অসাধারণ প্রকাশভঙ্গি, মাতৃভাষাকে ঘৃণা করে এমন মানুষের প্রতি ক্ষোভ, বংশক্রমে বাংলা ভাষার প্রচলন। প্রচলন। অন্য ভাষার প্রতি আমরা অন্য ভাষার প্রতি আমরা সম্মান জাগ্রত করব। আমরা তাদেরকে অবশ্যই শ্রদ্ধাও জানাবো অন্য ভাষা। কিন্তু আমরা যে এখানে বলছি না যে কবিতা, এই কবিতা কেন লিখলে মধ্যযুগে, এই মধ্যযুগ তোমাদের তিনটা যুগের কথা বলেছিল যে বাংলা সাহিত্যে তিনটা যুগ আছে, সেই তিনটা যুগের কথা মনে আছে তোমাদের? ইয়েস স্যার। মনে আছে? এই যে আপনি যে 650 সাল থেকে 1200 সাল, এটা কোন যুগ বলেছিলাম বলো? এটা প্রাচীন যুগ। তিন যুগ বলেছিল। এই যুগের আগে আমাদের একটা বই আছে প্রমাণ, সেটা কি বলতো? স্যার বাংলা ব্যাকরণ। চর্যাপদ। চর্যাপদ, ঠিক আছে। এরপরে 1201 থেকে 1800 সাল, এটা কোন যুগ বলেছিলাম? স্যার এটা মধ্যযুগ। মধ্যযুগ বলেছিল, রাইট। মধ্যযুগেই আমাদের এই কবিতা লেখা, এই যে বঙ্গবাণী, এরকম ভাষার প্রতি ভালোবাসা নিয়ে এত সমৃদ্ধ কবিতা আর লেখা হয়নি মধ্যযুগে। আর 1801 সাল থেকে বর্তমান সময় একে কি বলে? স্যার আধুনিক। আধুনিক যুগ। আধুনিক যুগ বলে। তার মানে এই যে যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক, এই কবিতাটা লেখা কোন যুগে? স্যার মধ্যযুগে লেখা। মধ্যযুগে যারা আরবি ফার্সি ভাষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলতো, তাদের প্রতি ক্ষোভ রেখে, তাদের প্রতি ধিক্কার জানিয়ে কবি মাতৃভাষার প্রতি অত্যন্ত দরদ মাখা কণ্ঠে এই কবিতা লিখেছেন। এই কবিতার ভিতরে বাইরে আজকে তোমরা কি বলতে পারো যে বাংলা ভাষা আজকে একটু আলাদা রকম চর্চা হচ্ছে এমন দুই একটা জায়গার নাম বলতে পারবা? ধরো ভুলভাল চর্চা হচ্ছে, দাদা নামে প্রভাবিত হচ্ছে, বলতে পারবা? যেমন এফএম রেডিও শোনো কেউ? এফএম শোনো কেউ? সেখানে কি হচ্ছে? সেখানে তো ডিয়ার ফ্রেন্ডস আমি তোমাদের যদি গান সাং প্লে করছি, এরকম হয় না? বাংলা ইংলিশ মিশিয়ে যে এফএম গুলো আমাদের ভাষা সর্বনাশ, এবং এটা নিয়ে মামলাও হয়েছে। তোমরা কি জানো যে এখন এই যে পোস্টার, ব্যানার, ফেস্টুন, মানে এই যে দোকানপাটের সাইনবোর্ড, এগুলো কিসে লিখতে হবে জানো? সে লিখতে হবে, বাংলায় লিখতে হবে, ইংরেজি লেখা যাবে না। এটা এখন বাংলা ভাষার প্রচলনটা, চর্চাটা শুরু হয়েছে এই জন্য। যাক, আমরা যেটা বলছিলাম যে যাদের কিতাব পড়তে অভ্যাস, এটা এটা পড়ো, কিতাব পড়তে যাদের অভ্যাস নাই সেই হিসাবে তাদের তাদের মনের ইচ্ছাটা কবির কাছে প্রকাশ করলো যে আমরা বই পড়তে রাজি যদি বাংলা লিখো তো, বা কবি তাদের সন্তুষ্টির জন্য বাংলা রচনা শুরু। এটা পড়ো তো একটু, এই সাইডটা একটু পড়ো। এই যে কিতাব পড়তে স্যার হ্যাঁ, পড়ো এইটা। স্যার মধ্যযুগে সাধারণত যে ভাষায় বই পুস্তক লেখা হতো তা জনসাধারণ বুঝতে পারতো না। তাদের মতে মাতৃভাষায় সহজ সরল করে পুস্তক রচনা করলে তা সকলের বোধগম্য হবে। তাই তারা তাদের ইচ্ছা কথা কবিকে জানান এবং কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় আত্মনিয়োগ করেন। খুব সুন্দর। আর আমরা ব্যাখ্যা লিখেছিলাম এখানে, এখানে ব্যাখ্যা লিখেছিলাম, এখানে কি লিখেছিলাম, এগুলো তো আর ভেঙেছিলাম তাই না? সব শব্দ ভাঙা আছে তোমাদের, আছে তো? এগুলো সব তো আমি লিখে দিয়েছিলাম তোমাদের, যেগুলা এই যে এইটা হলো ব্যাখ্যা। কিতাবের সাধারণ মানুষের সাথে মনের ভাব প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মাতৃভাষা। যারা বই পড়ার ইচ্ছা প্রকাশ করে কবিকে বাংলা রচনা করতে বললেন, কবি তাদের সন্তুষ্টি যারা নিজের পরিশ্রমের মাধ্যমে বাংলা মাধ্যমে সাহিত্য রচনায় মনোনিবেশ করলেন। অর্থাৎ এটা তো মনে আছে তোমাদের, তাই না? এর ফলে উনি বলছিলেন যে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, আরবি ফার্সি হিন্দে এই নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে করে ভাগ, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখ হয় আল্লাহ নবীর সিফত। আমরা বলেছিলাম আল্লাহ বা নবী এই জাতীয় শব্দ আমরা লিখবো না। আমরা কি শব্দ লিখবো? স্রষ্টা লিখবো, হ্যাঁ স্রষ্টা লিখবো। ওকে, আর নবীদের জায়গায় মহামানব লিখবো। পরীক্ষা এই দেখো, আরবি শাস্ত্রে মানে তো বইয়ে নাই কোনো রাগ, রাগ মানে এখানে অসম্ভব বা কোনো ক্ষোভ নেই। দেশি ভাষা বলতে এখানে মাতৃভাষা বাংলাকে বোঝানো হয়েছে। ললাটে পুরে ভাগ মানে ভাগ্য বা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করা যায় এটা দ্বারা।
মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়। আর আর কি আছে এখানে? আর তো সব আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখ হয় আল্লাহ লিখ হয়, মানে যদি আল্লাহ মানে স্রষ্টা মহামানবদের গুণাগুণ, সিফাত মানে কি গুণাগুণ লিখেছেন। তো এখন আমরা এই 4 লাইনে ব্যাখ্যা করেছিলাম গত ক্লাসে, কি আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝি ললাটে করে ভাগ, আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখ হয় আল্লাহ নবীর সিফাত। এখানে ব্যাখ্যা লিখেছিলাম কি, কবি মাতৃভাষাকে সবার উপর স্থান দিলেও আরবি ফার্সি হিন্দি ভাষা বা অন্য ভাষার প্রতি কবির কোনো রাগ বা ক্ষোভ প্রকাশ করেনি, কারণ তিনি অন্য ভাষাকে সম্মান বা শ্রদ্ধা করেন। এসব আরবি ফার্সি ভাষায় স্রষ্টা মহামানবের গুণাগুণ বর্ণনা করেছেন। এ ভাষার প্রতি কবির কোনো দ্বিমত বা রাগ নেই। এই উক্তিটি মাতৃভাষার প্রতি কবির গভীর অনুরাগ বা প্রেম ফুটে উঠেছে। মনে আছে? এটা গত ক্লাস পড়েছিলাম, মনে আছে? পারবা তোমরা? আব্বুরা পারবা? পারবা না? আচ্ছা, এরপর দেখো, দেশি ভাষা বুঝিতে ললাটে, এটা পড়ো একজন একটু পড়ো। এটা দেশি ভাষা বুঝিতে ললাটে পরিভাগ পড়ো তো একজন, এটা একজন পড়ো। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? এই লাইনটা পড়ো, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। আপুরা এটা কি হবে? স্যার স্ক্রিন প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে না। প্রেজেন্টেশন এখন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ ব্যাখ্যা করে। এই যে উক্তিটিতে মাতৃভাষার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। মূলত এই চরণটির মাধ্যমে ফুটে উঠেছে মাতৃভাষার মাধ্যমে কোনো কিছু জ্ঞান চর্চার সুযোগ পেলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়। অর্থাৎ আমরা মাতৃভাষার মাধ্যমে মনের ভাব সুপ্রসন্ন ভাবে উপলব্ধি করতে পারি। বুঝতে পেরেছো? বুঝতে পারবা? আচ্ছা, এখানে যেই দেশে যেই বাক্য কহে নরগণ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, এই লাইনটা ব্যাখ্যা ব্যাখ্যা কি হবে? যেই দেশে মানে কি বলছিলাম, যে এখানে ব্যাখ্যা লেখা, যেই দেশে মানে যে কোনো স্থানে যেই বাক্য, এখানে বাক্য মানে হচ্ছে ভাষা, যে কোনো স্থানে যে কোনো ভাষা কহে মানে বলে নরগণ মানে মানুষেরা, তারপর মানুষেরা যে কোনো স্থানে যে ভাষা ব্যবহার করে সেই বাক্য বুঝে প্রভু, সেই বাক্য বুঝে প্রভু, সেই বাক্য মানে কোন সে ভাষা, প্রভু মানে কি স্রষ্টা, আপে মানে নিজে বা স্বয়ং, আর নিরঞ্জন মানে নির্মল, অর্থাৎ এখানে স্রষ্টা অর্থ ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এটা ব্যাখ্যা কি হবে বলতো কেউ, যে দেশে যে বাক্য কহিনরগণ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, এর ব্যাখ্যা কি হবে বলো? পারবে তোমরা? কেউ পারবে না? যেই দেশে যেই বাক্য কহিনরগণ সেই বাক্য বুঝে প্রভু আপে। আমি বলি, হ্যাঁ অবশ্যই, এই যে এই লাইনটা বলো, এই দুই লাইন। এর মানে বোঝানো হচ্ছে যে দেশে মানুষ যে ভাষায় কথা বলুক না কেন, স্রষ্টা বলতে হিন্দি, ফার্সি, আরবি, উর্দু, ইংরেজি, যে ভাষায় বলুক না কেন, স্রষ্টা সব ভাষা বুঝতে পারে। হ্যাঁ গুড, একদম কারেক্ট উত্তর। মানে যেই দেশে যেই ভাষায় মানুষ করে, এখানে বাক্য মানে কি, আমরা এই বাক্য মানে কি বলবো, এই যে এটা মানে বাক্য মানে কি বলবো আমরা, কি বলবো? ভাষা। ভাষা, রাইট, বাক্য মানে ভাষা। তাহলে যেই দেশে যেই ভাষা নরগণ মানুষেরা, নরগণ মানুষেরা বলেন সেই ভাষা বুঝে প্রভু, সেই ভাষা স্রষ্টা বুঝে আপে নিজেই। হ্যাঁ, স্রষ্টা নিজেই সেই ভাষা উপলব্ধি করতে পারেন, স্রষ্টা করে সব ভাষায় বোধগম্য। আমরা একটু প্রেজেন্টেশন দেখে আসি যে কি রয়েছে। এটা একটু পরে, এই যে যেই দেশে যেই বাক্য কহে নরগণ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত বাণী। এর ব্যাখ্যাটা কি লেখা আছে পাশে? কে পারবে বলো, এই ব্যাখ্যাটা পড়ো। স্যার, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, তিনি পৃথিবীর সকল মানুষের সব ভাষা বুঝতে পারেন। কবির মতে স্রষ্টাকে ডাকার জন্য কোনো নির্দিষ্ট ভাষার প্রয়োজন নেই। মানুষ হুম, তার নিজ নিজ ভাষায় স্রষ্টাকে স্মরণ করলে স্রষ্টা অবশ্যই তা বুঝতে পারেন। বুঝতে স্যার, আমার পারবে। নেটের প্রবলেম তো, তাই স্যার আগের বার বলতে পারি। আচ্ছা, এবার দেখো, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, যিনি পৃথিবীর সকল মানুষের সব ভাষা বুঝতে পারেন। কবির মতে এই যে কবির ডাকার জন্য নির্দিষ্ট কোনো ভাষার প্রয়োজন নেই, মানুষটা নিজ নিজ ভাষায় স্রষ্টাকে স্মরণ করলে স্রষ্টা অবশ্যই তা বুঝতে পারেন। ঠিক একইভাবে আমরা এখানে তো ব্যাখ্যা, তোমাদের ওয়ার্ড ব্যাখ্যা দিয়ে দিলাম। এরপরে আমরা এর ব্যাখ্যা লিখেছি যে পৃথিবীর যে কোনো স্থানে পৃথিবীর যে কোনো ভাষা স্রষ্টার কাছে বোধগম্য, তিনি সকল ভাষা বুঝতে পারেন।
সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। সর্ব মানে সব, বাক্য মানে ভাষা, বুঝে মানে বোঝে, প্রভু মানে স্রষ্টা, কিবা মানে সেটা, হিন্দু আনি মানে বাংলা ভাষার ইঙ্গিত দিয়েছে, বঙ্গদেশী বাক্য মানে বাংলা ভাষা, আর যত ইতি বাণী, ইতি বাণী মানে শেষ কথা। অর্থাৎ এই যে এখানে উত্তর দেখো যে স্রষ্টার কাছে কোনো ভাষা বোধগম্যহীন নয়, তিনি সকল ভাষা উপলব্ধি করতে বা বুঝতে পারেন। বাংলা ভাষার স্রষ্টার কাছে বোধগম্য, তিনি বাংলা ভাষাতে সবকিছু বুঝতে পারেন। এখানে হিন্দুয়ারি বলতে বাংলা ভাষাকে কি হয়েছে বলো, বোঝানো হয়েছে। পারবা? এই সহজ না কঠিন মনে হচ্ছে তোমার এই কবিতাটা আব্বুরা? সহজ না কঠিন? সহজ। সহজ মনে হচ্ছে, গুড। এর কথা বলতে হবে বাবা। আচ্ছা এবার আসো, মারফত ভেদে যার নাহিক গমন। মারফত ভেদ বলতে, মারফত ভেদ বলতে কি তোমরা বলতে পারবা? হিন্দুর অক্ষর হিংসে, এইটা খ নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা তোমার হিন্দুর অক্ষর হিংসে। এখানে বলছে মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। এর মানে কে বলতে পারবে? কে পারবে? কে পারবে? মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। কে পারবে এটা? বলো বলো। দেখো নিচে কি লেখা, মারফত মানে কি? গভীর জ্ঞান। হ্যাঁ, গভীর জ্ঞান। গভীর জ্ঞান ভেদে যার নাহিক, যে গভীর জ্ঞানের স্তরে যেতে পারেনি। নাহিক মানে নেই, গমন মানে যাতায়াত। হ্যাঁ, তার মানে হিন্দুর অক্ষর বলতে কি বোঝানো হয়েছে এখানে? হিন্দুর অক্ষর, হিন্দুর অক্ষর বলতে কি বোঝানো হয়েছে? বাংলা ভাষা না হিন্দি না আরবি না উর্দু ভাষা? কোন ভাষাকে? স্যার বাংলা ভাষা। মধ্যযুগে মানুষ যারা বাংলা ভাষায় কথা বলতো, তারা তাদের বাংলা ভাষায় কথা বলতো। এই তো আমরা শব্দ তোমরা আস্তে আস্তে শুনতে পাচ্ছ না? জি স্যার শোনা যাচ্ছে। না। যারা বাংলা ভাষাকে দেখো, যারা এই যে যাদের গভীর জ্ঞান, যারা গভীর জ্ঞানের স্তরে প্রবেশ করতে পারেনি, তারাই বাংলা ভাষাকে কি বলতো? হিন্দুর অক্ষর বলে অবজ্ঞা করতো, হেলা করতো। যারা বাংলায়, তাহলে মারফত ভেদ মানে কি বলেছি? মারফত ভেদ বলতে কি বোঝানো হয়েছে? বলো বলো, মারফত ভেদ এইটা কি বলো? এটা হলো মারফত ভেদে যান নাহিক গমন। মারফত মানে গভীর জ্ঞানে, যে গভীর জ্ঞানে যে প্রবেশ করতে পারেনি। হিন্দুর অক্ষর হিংসে সে সবের দন, যে সব বঙ্গের জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানে। মানে এখানে কি লেখা পড়ো তো, ডান দিকে, ডান দিকে কি লেখা? স্রষ্টাকে পূর্ণভাবে জানার জন্য প্রয়োজন মরমী সাধনা। যারা এই মারফত জ্ঞান সম্পর্কে জ্ঞাত নন, যারাই আরবি ফার্সি ব্যতীত অন্য ভাষাকে হিংসা করে। বঙ্গে জন্মগ্রহণ করেও বাংলা ভাষাকে হিংসা করা, মাতৃভাষা বিদেশিদের বংশ ও জন্ম পরিচয় নিয়ে কবি সন্দেহ প্রকাশ করেছেন। আচ্ছা, তারপরে এই চাইলেন আবার মারফত ভেদে যার, মানে যে গভীর জ্ঞানে প্রবেশ করতে পারে। আমরা গভীর জ্ঞান যদি আমরা উপলব্ধি করি, তাহলে স্রষ্টার কাছে সকল ভাষাই বোধগম্য, আমরা উপরে পড়েছি। কিন্তু তৎকালীন সময়ে বাংলা ভাষার ভাষাভাষী বাংলাদেশে কিছু মানুষ ছিল, যারা রাজভাষা ফার্সিকে অতিরিক্ত সম্মান করে, যারা বাংলাকে বলতো যে বাংলা ভাষায় যারা কথা বলে তারা হিন্দু। আসলে এই ভাষার কি কোনো ধর্ম আছে? ভাষার কি কোনো জাত আছে? আছে? থাকে না। আর যদি তাই থাকতো, তাহলে তো রফিক শফিক সালাম এরা জীবন দিত না। তাহলে তার এই যে আমরা এই গানটা আর পেতাম না। মনে আছে যে আমরা তোমাদের কি গান শুনিয়েছিলাম গতদিন? বলো তো কি গান শুনতে পাচ্ছ?
আচ্ছা, যেটা শুনলাম আর কি, যে আমরা আসলে এই ভাষার জন্য যে বিষয়গুলো এটা আমরা ভুলতে পারি না কখনো, কিন্তু এই ভাষা নিয়ে বিভিন্ন সময় আজকে এফএম রেডিও বলো, আজকে বিভিন্ন প্রকার গণমাধ্যম বলো, পৃথিবীর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা ভাষা নিয়ে যাওয়া ইয়ে আছে। তবে হ্যাঁ, আমি এটুকু বলতে চাই যে বাংলা ভাষার উত্তরোত্তর সমৃদ্ধি হচ্ছে এবং এই ভাষা খুব অচিরে আন্তর্জাতিক ভাষায় রূপান্তর হয়ে যাবে। এবং তোমরা জানো যে জাতিসংঘ 1997 সাল থেকে বাংলা ভাষাকে তার দাপ্তরিক ভাষা করে একটা দাবি জানিয়ে এসছে বাংলাদেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ। তো বাংলা ভাষা নিয়ে গবেষণা আজ দীর্ঘদিন ধরেও সেই ফাইলটা পড়ে থাকলেও খুব দ্রুতই আশা করি সেটা কার্যকর হবে এবং আন্তর্জাতিক ভাষার পরিমণ্ডলে এই ভাষা ঢুকে যাবে। কারণ এটা মাতৃভাষা বিচারে এটা পৃথিবীর শ্রেষ্ঠ মানে বড় ভাষা, কিন্তু এই ভাষাটা বিশ্ব মূল্যায়নটা কম হয়েছে এবং এই ভাষা নিয়ে যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ভাষা ইয়ে তাহলে সারা পৃথিবীর লোক এই ভাষা শিখবে। আমরা অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় ভাবে কিন্তু আমরা অনেক সম্মানিত হব, অর্থনৈতিক ভাবেও কিন্তু আমরা অনেক এগিয়ে যাব এই ভাষা যদি একবার আন্তর্জাতিক ভাষা হিসেবে চলে যায়। তো যাক, তাহলে যেটা বলছিলাম যে মারফত ভেদে যাদের গমন নেই হিন্দুর অক্ষর, তারা মনে করতো এটা মনে করছে, আমরা খাতায় যেটা লিখেছি যে যাদের ভাষা সম্পর্কে গভীর জ্ঞান নেই তারা বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলে ঘৃণা করে। কি বলে ঘৃণা করে বলো? কি বলে ঘৃণা করে? হিন্দুর অক্ষর। হ্যাঁ, হিন্দুর অক্ষর বলে। হিন্দুর অক্ষর বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কে বলতে পারবা? কোন ভাষা? হ্যাঁ, বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। এই যে ক্লিয়ার? পারবা না আবুরা? পারবা। জি স্যার। গুড। এই সহজ। এই দেখো এখানে কি বলছে, যেসব বঙ্গের জন্মে হিংসে বঙ্গমানি সেসব কাহার জন্ম নির্ণয় না জানে। তো যেসব মানে যারা, বঙ্গের মানে হলো বাংলায়, জন্মে মানে জন্মগ্রহণ করে হিংসে মানে ঘৃণা করে। আর বঙ্গবাণী কি বঙ্গবাণী মানে বাংলা ভাষাকে, সেসব মানে তারা, কাহার মানে কার, মানে না, তারা কার জন্ম নির্ণয় না, তা নির্ণয় করা যায় না। এটা একটু অর্থ বলতে পারবা কেউ? এই যে এইটুকুর এই সাদা অংশটুকুর 2 লাইনের, যেসব বঙ্গের জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানে। বলো, কবি এই বাক্যের মাধ্যমে কি প্রকাশ, ক্ষোভ নাকি ভালোবাসায় কি প্রকাশ করেছেন? বাংলাদেশে জন্মগ্রহণ করেও যাদের হৃদয়ে বাংলা ভাষার প্রতি ভালোবাসা নেই, তাই কবি তাদের বংশ আর জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। হ্যাঁ, তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এবং আমরা মনে হয় তাই লিখেছি। দেখো তো কি লিখেছি, এটা পড়ো তো, এটাকে পড়ে শোনাও আমাদেরকে। বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে ঘৃণা করে কবি তাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করে বলেছেন তারা কার জন্ম। কার জন্ম মানে এইটা দ্বারা কি কবি কি প্রকাশ, রাগ নাকি ভালোবাসা কি প্রকাশ করেছেন? ক্ষোভ, রাগ, ক্ষোভ না ভালোবাসা, কোনটা কবি? সেই সব ভাষা বিদ্বেষীদের প্রতি স্যার ক্ষোভ প্রকাশ করেছেন। হ্যাঁ, ক্ষোভ বা রাগ প্রকাশ করেছে, এটা পরীক্ষা আসে। যে সেসব কাহার জন্ম নির্ণয় না জানে, উক্তিটির মাধ্যমে কবি
কি প্রকাশ করেছেন? ভাত খাওয়ার স্টাইল, নাইনে পড়ার ভাব, নাকি রাগ বা ক্ষোভ প্রকাশ করেছে? কোনটা? রাগ বা ক্ষোভ? রাগ বা ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ভাত খাওয়ার স্টাইলটা পড়েন। আচ্ছা, এবার এর দেশি হবে, তোমাদের বইয়ে দেশি আছে। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে না যায়। এটা তো পারবা তোমরা, আমি শিওর পারবা, বলো। একদম 100% পারবা। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়। হ্যাঁ, এই যে আমি একটু অর্থগুলো বলে দিই, শব্দার্থ, তখন তোমরা ব্যাখ্যাটা করবা। দেশি ভাষা বলতে গেলে মাতৃভাষা বাংলাকে, বিদ্যা মানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, যার মনে না জয়, যার মানে মানুষের যারা বাংলা ভাষায় ঘৃণা করে, অবজ্ঞা করে, মনে মানে হৃদয়ে, ন মানে না, জয় মানে সন্তুষ্টি করে বা আকৃষ্ট করে। জয় মানে কি? সন্তুষ্টি করা বা আকৃষ্ট করা, যাদেরকে আকৃষ্ট করে। হুম। নিজ দেশ ত্যাগী কেন বিদেশে না। নিজ দেশ বলতে এখানে মাতৃভূমি। হ্যাঁ, নিজ দেশ লিখে দিব, এখানে নিজ দেশ লিখে দিই। নিজ দেশ বলতে অর্থাৎ স্যার যারা বাংলা ভাষার প্রতি খুব ঘৃণা প্রকাশ করে, যে যদিও সে এই দেশে জন্মগ্রহণ করে, কবি তার প্রতি বলছে যে তারা কেন এই দেশে থাকে, তারা বিদেশে কেন যায় না। এখানে চলে যায় না। এই যে গুড। তাহলে এখানে বিদেশ বলতে তারা যে ভাষায় তুষ্ট হয় আর সন্তুষ্ট হয়, সেই ভাষার কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখেছি, পড়ো তো একটু, পড়ো। এখানে যাদের বাংলা ভাষা মনের সন্তুষ্টি পূরণ করতে পারে না, তারা নিজ দেশে না থেকে যে ভাষার সন্তুষ্টি আহ যে করতে ভাষা, পারে সেই দেশে তারা কেন চলে যায় না। মূলত উক্তিটির মাধ্যমে বাংলা ভাষাকে যারা ঘৃণা করে তাদের প্রতি কবি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মাতৃভাষা অবজ্ঞাকারীরা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যাক। চলে যায়, তাদের এই দেশে থাকার কোনো দরকার নেই। কারণ এই ভাষা তো, এই তোমার দাদারা কি অন্য ভাষায় কথা বলতো, বলো? তোমার দাদারা কি অন্য ভাষা, দাঁড়াও, প্রিন্সিপাল স্যার ফোন দিয়েছেন, একটু লাইনে থাকো বুড়ো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি যে ক্লাসে ছিলাম, স্যার ক্লাসে। আচ্ছা আব্বুরা, তাহলে আমরা কই ছিলাম, কোথায় ছিলাম? যাদের, হ্যাঁ, স্যার যাদের, যাদের বাংলা ভাষায় সন্তুষ্টি পূরণ করতে পারে, মনে সন্তুষ্টি পূরণ করতে পারে না, হুম হুম হুম, তারা নিজ দেশে না থেকে ভাষা সন্তুষ্টি করতে পারে, সে দেশে তারা কেন চলে যায় না। চলে যান। মূলত উক্তিটির মাধ্যমে বাংলা ভাষাকে যারা ঘৃণা করে তাদের প্রতি কবি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মাতৃভাষা অবজ্ঞাকারীরা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যায়। চলে যান, তারা এই দেশে থাকার কোনো দরকার কি নেই। নেই। দরকার বুঝতে নেই। পেরেছো? দরকার নেই। তো এখন কারণ কি, এই দেশে তো আবার আমরা পিতা মাতা, আমাদের দাদারা পূর্বপুরুষরা বাস করতো, তাহলে সেই দেশে থেকে ভাষাকে ঘৃণা করবে, তাহলে এটা তো উচিত না। তাহলে এই যে দুই লাইন শেষে কি বলছে, দুই লাইনে পড়ো তো একটু। পিতা মাতা মহ ক্রমে বঙ্গের বসতি, পিতা মাতামহ ক্রমে বঙ্গের বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত হতে। মানে আমাদের পূর্বপুরুষরা কোন ভাষায় কথা বলতো, স্যার কোথায় বাস বাংলা করতো, ভাষা। এবং তারা বাংলা ভাষায় কথা বলতো, বাংলায় বাস করতো। আর সেই ভাষায় যত উপদেশ বাণী, সেটা তো আমাদের জন্য কল্যাণকর। এই যে দেশি ভাষা বা মানে মাতৃভাষার উপদেশ আমাদের মনে হিত হতে অত্যন্ত কল্যাণকর, অত্যন্ত সমৃদ্ধ করে আমাদেরকে, খুব সমৃদ্ধ করে আমাদেরকে। তাহলে পিতা মাতা ক্রমে বঙ্গের বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। দেশি ভাষা আমাদের মনকে আকৃষ্ট করে, দারুণ ভাবে আকৃষ্ট করে, আমাদের মনকে আনন্দিত করে, উদ্বেলিত করে। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা একটু বলি যে এই যে যে দেশি মাতা পিতা মহ, এই মাতা পিতা মহ মানে বাঙালির বা আমাদের পূর্বপুরুষেরা, বাঙালি পূর্বপুরুষদের ক্রমে মানে পর্যায়ক্রমে বা ধারাবাহিক ভাবে কোথায় বঙ্গের মানে বাংলায় বসতি। তাহলে এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে, মাতা পিতা মহ ক্রমে বঙ্গের বসতি মানে কি, আমাদের পূর্বপুরুষেরা কোথায় বাস করতো, বাংলায় বসবাস করতো। আর দেশি ভাষা বলতে মাতৃভাষা বাংলা, মনে মানে হৃদয়, উপদেশ উপদেশী, হিত মানে কল্যাণকর, অতি মানে অনেক। তাহলে এই যে যে উক্তিটির মাধ্যমে এখানে এই দেখো বড় একটা ব্যাখ্যা লিখেছি। এটা কি লিখেছি আব্বুরা, আমরা কি লিখেছি বলো?
আর উক্তিটির মাধ্যমে মাতৃভাষার প্রতি কবির গভীর শ্রদ্ধাবোধ প্রকাশ পেয়েছে। তিনি হুম বলেন, আমরা বাঙালি, এদেশে আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে বসবাস করে আসছে। হুম তাদের ভাষা ছিল বাংলা। আর এ ভাষাতে আমাদের বয়সের যারা বড় তারা উপদেশ বাণী দিয়ে থাকেন। মাতৃভাষা উপদেশ আমাদের কল্যাণকর আদর্শ পথে নিয়ে যায়। মূলত একটিতে প্রকাশ পেয়েছে মাতৃভাষার সাথে আমাদের প্রাণ ভরা নিবিড় সম্পর্কের কথা। হুম হুম তাহলে ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইটা আমরা ব্যাখ্যা করি। তার মানে আমরা এই কবিতার যে সার্বিকভাবে যতটুকু জানার, এগুলো তো আমরা সব লিখে দিয়েছি এখানে, সব এগুলো তোমাদের পড়া লাগবে না। এটা আমরা পড়েছি, প্রথমে পড়ে নিলাম যে মাতৃভাষা সম্পর্কে বলেছি। এখানে বঙ্গবাণী কবিতায় শেষ চরণ কোনটি বলো তো? দেশি ভাষা উপদেশ ক নাম্বার? রাইট, এই যে আমরা দেখতেও পাচ্ছি সেই ক নাম্বার, এই যে দেশি ভাষা উপদেশ মনে হিতবতী ক। 2 নম্বর, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি কবি আব্দুল হাকিমের কাদের সঙ্গে উক্তি করেছেন? সেসব কাহা যারা দেশি ভাষা, বলো কোনটা? দেশি ভাষা বিদ্যা যার মনে না, মনকে তৃপ্ত করে যে তৃপ্ত নয়, দেশি ভাষায় বিদ্যা লাভ, তাই না? নাকি বাংলা ভাষাকে যারা ঘৃণা করে, কোনটা বলো? কোনটা? সেসব কার জন্ম নির্ণয় না জানি কবি আব্দুল হাকিম কাদের সঙ্গে উক্তি করেছেন? খ নাম্বার, বাংলাদেশে যারা বাংলা হ্যাঁ ঘৃণা করে, রাইট। 8ম শ্রেণীতে পড়ো বৃত্তি পাওয়ার বাবা খুশি রেডিওতে গান শোনার জন্য সিফাতকে একটি মোবাইল ফোন সেট কিনে দিলেন, কিন্তু 2 দিন বাদে সে মন খারাপ করে সেটা বাবাকে ফেরত দিয়ে, কারণ এফএম চ্যানেলগুলোতে নাকি উপস্থাপকরা বাংলা ভাষাকে ইচ্ছে মতো বিকৃত করে উচ্চারণ করে আর ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরাগ দেখায়। সিফাতের এটা ভালো লাগে না। এখানে বলছে সিফাতের মন খারাপ করার মধ্য দিয়ে বঙ্গবাণী কবিতায় আব্দুল হাকিমের যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হলো, কি প্রকাশ পেয়েছে বলো? সিফাতের মধ্যে মাতৃভাষা প্রীতি আর বাংলা ভাষা প্রীতি, বাংলা আকার হবে বাংলা ভাষা প্রীতি, বুঝতে পেরেছো? ইংরেজি বিদ্বেষ না, কারণ তিনি অন্য ভাষাকে শ্রদ্ধা করেন। তাহলে 1 আর 2, তাই তো? ক নাম্বার হবে উত্তর। ওকে, আচ্ছা, উক্ত অনুভূতির প্রকাশ ঘটেছে কোন চরণে, কে পারবা? এই যে মাতৃভাষা বাংলা ভাষা প্রীতি, বলো। উক্ত অনুভূতি অর্থাৎ দেশি ভাষা, গ নাম্বার, তাই না? দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, এটা গ দিয়ে দিও। ওকে, তাহলে এই আর সৃজনশীল আমরা একটা ক্লাস করবো, তখন এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের উত্তর দিয়ে দিব, তোমরা এটা ইয়েতে ক্লাসরুমে পেয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ক্লাস, এবং সর্বশেষ তোমাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে থাকার জন্য। তোমাদের কি আর কিছু জানতে চাও তোমরা? আব্বুরা কিছু জানতে চাও? কেউ কিছু জানতে চাও আর? স্যার। ওকে, তো তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, নীরবে থাকো, এবং আমরা একটা গান শুনতে শুনতে আজকে ক্লাস শেষ করছি। এ পর্যন্ত সবাই সুস্থতা কামনায়, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।